সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, নাটোর। আজকে তোমাদের সেশনে আছে ভগ্নাংশের খেলা অংশ থেকে সেশনে 11। আজকে আমরা শুরু করব সুবর্ণপুরের বাঁশিওয়ালার গল্প দিয়ে। চলো আমরা দেরি না করে তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই একটি ছবি দেখতে পাচ্ছ, এবং এই ছবিতে দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি গ্রাম। সেখানে আছে একজন রাখাল কিছু গরু নিয়ে মাঠে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমাদের আজকের এই গ্রামের এই রাখালকে নিয়েই কিন্তু গল্প। আজকের এই সুবর্ণপুরের বাঁশিওয়ালার গল্প আমরা শুরু করব। শুরুতেই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে গল্পটি শুনবে এবং সবাই নিজ নিজ পাঠ্য বই খুলে গল্পটি কিন্তু পড়বে। তাহলে চলো শুরু করি। সুবর্ণপুর গ্রামে এক রাখাল ছিল, নাম তার বশির। বশির খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারে। সে খুব ভোরে গরুর পাল নিয়ে মাঠে যায় এবং সন্ধ্যার নামার আগেই বাড়ি ফিরে আসে। গ্রামের সবাই অবশ্য বশিরকে বাঁশিবাদক রাখাল হিসেবেই চেনে, কারণ বশির অবসর পেলেই বাঁশি বাজাত এবং অদ্ভুত সুন্দর তার বাঁশির সুর। দুপুরে গরুগুলো যখন মাঠে আপন মনে ঘাস খায়, বশির তখন গাছের ছায়ায় বসে তার ঝুলি থেকে বাঁশি বের করে এবং বাঁশিতে ফুদিতেই বের হয়ে আসে জাদুকরি সব সুন্দর সুর। তখন পথ দিয়ে কেউ গেলে শেষের শুনে দাঁড়াতে বাধ্য হয়। তাহলে বুঝতেই পারছো যে বশির কত সুন্দর বাঁশি বাজায়। একদিন সুবর্ণপুরের রাজা ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। সময়টা ছিল দুপুর। প্রতিদিনের মতোই বশির গরুর পাল মাঠে চড়ে বেড়াচ্ছিল, আর বশির আপন মনে বাঁশি বাজাচ্ছিল। রাজা বাঁশির সুর শুনে থমকে দাঁড়ালো। এত সুন্দর সুর আগে কখনো তিনি শুনেননি। সাথে সাথেই তিনি তার উজিরকে পাঠিয়ে দিলেন খবর আনার জন্য তার রাজ্যে কে এত সুন্দর বাঁশি বাজায়। উজির বশিরকে নিয়ে রাজার সামনে আসলো। বশির তো ভয় পেয়ে রাজার সামনে তাকে নিয়ে আসা হলো। সে ভেবে পাচ্ছিল না কি ভুল সে করেছে। রাজা তখন বশিরকে অভয় দিলেন, তার বাঁশির খুব প্রশংসা করলেন এবং পরদিন তাকে রাজদরবারে এসে সবার সামনে বাঁশি বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে রাজা বিদায় নিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছ সুবর্ণপুরের সেই বাঁশিবাদক বশির কত সুন্দর বাঁশি বাজায়। চলো দেখি এর পরে গল্পের শেষ অংশে কি আছে। আমরা গল্পের শেষটা দেখি। বশির খুব খুশি হলো, কারণ সে রাজদরবারে এর আগে কখনো যায়নি। কিন্তু পরক্ষণে সে চিন্তায় পড়ে গেল, কারণ রাজদরবারে যার মতো তার কাছে ভালো কোনো পোশাক নেই, জুতো নেই, এমনকি এত দূরের পথ পাড়ি দিবে, সেই পাড়ি দেওয়ার জন্য তার কাছে কোনো গাড়ি বা বাহন নেই। বশির মাঠ থেকে গরু নিয়ে দ্রুত বাড়িতে ফিরে এলো এবং এর আশেপাশের এবং তার আশেপাশের প্রতিবেশীদের ব্যাপারটি সে জানালো এবং তাদের কাছে সে সাহায্য চাইল। প্রথমে একজন বুড়িমা এগিয়ে এলেন
তিনি বললেন, আমি তোমাকে সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার 10 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। বশির মনে মনে হিসেব করল, আমি যদি 50টি স্বর্ণমুদ্রা পাই তাহলে বৃদ্ধাকে দিতে হবে এতটি। বশির বুড়িমার প্রস্তাবে রাজি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এতটি শব্দ ব্যবহার করেছি, কিন্তু দেখো এখানে কিন্তু রয়েছে একটি ফাঁকা বক্স। এই ফাঁকা বক্সে আসলে হিসাব করে বশির কতটি পেয়েছিল সেটি কিন্তু তোমাদেরকে পরবর্তীতে জানাতে হবে। অতএব বুঝতেই পারছো, তোমাদেরকে গল্পটি কিন্তু মনোযোগ সহকারেই শুনতে হবে। তাহলে প্রথমে কে এগিয়ে এলো? বুড়িমা। এরপর কিন্তু আরও একজন এগিয়ে এলো। সে কে? সে জুতো বানিয়ে দিবে, তার মানে মুচি এগিয়ে এলো, তাই না? এরপর একজন মুচি এগিয়ে এলো এবং তিনি বললেন যে, আমি তোমাকে জুতো তৈরি করে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে আমাকে তার 10 ভাগের 2 ভাগ দিতে হবে। বশির মনে মনে চিন্তা করলো যে, আমি যদি 50টি স্বর্ণমুদ্রা পাই তাহলে মুচিকে দিতে হবে এতটি। বশির মুচির কথায় বা প্রস্তাবে রাজি হয়ে গেল। সবশেষে আরও একজন এগিয়ে এলো, সে হলো একজন কামার। সবশেষে একজন কামার এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে খুব মজবুত একটা বাহন তৈরি করে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার 5 ভাগের 1 ভাগ আমাকে পুরস্কার হিসেবে দিতে হবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি 50টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে কামারকে দিতে হবে এতটি। বশির কামারের প্রস্তাবেও রাজি হলো। পরদিন বশির নতুন জামা, জুতা, বাহন নিয়ে রাজদরবারে গেল। রাজার অনুমতি নিয়ে সবাইকে বাঁশি বাজিয়ে শোনালো। রাজদরবারে সবাই খুব খুশি হলো। রাজা খুশি হয়ে বশিরকে 100টি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। বশিরও এই উপহার পেয়ে খুব খুশি হলো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সুবর্ণপুরের বাঁশিওয়ালার গল্প শুনলাম। নিশ্চয়ই তোমরাও খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং কিছু জায়গায় কিন্তু বশির তার পুরস্কারের হিসাবটি মনে মনে কষেছিল এবং বুড়িমা, কামার, মুচি সবাই কিন্তু তার পুরস্কারের অংশ ভাগ করতে চেয়েছিল। তাহলে আমাদের এই গল্পের মধ্যে বেশ কিছু গাণিতিক সমস্যা কিন্তু রয়েছে। তাহলে চলো দেখি, আমাদের এই গল্পের শেষে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি তৈরি করে রেখেছি। তোমরা এবার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো এবং একটু চিন্তা করবে। এবার প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বুড়িমাকে কয়টি স্বর্ণমুদ্রা দেবে বা বুড়িমা কয়টি স্বর্ণমুদ্রা পাবে? এটি কিন্তু তোমাদেরকে হিসাব করে বলতে হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, মুচি কয়টি স্বর্ণমুদ্রা পাবে? এটিও কিন্তু তোমাদেরকে হিসাব করেই বলতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কামারকে কয়টি স্বর্ণমুদ্রা দিবে বা কামার কয়টি স্বর্ণমুদ্রা পাবে? এবং সবশেষ যে প্রশ্নটি আছে তোমাদের কাছে সেটি হচ্ছে, সবশেষে মানে বুড়িমা, মুচি এবং কামারকে দেওয়ার পর বশিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণমুদ্রা থাকবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে প্রশ্নগুলির উত্তর দাও। প্রিয় ফ্যাসিলিটরগণ, আপনারা শিক্ষার্থীদেরকে চিন্তা করার সময় দিবেন এবং তাদের কাছ থেকে উত্তরগুলো
জেনে নেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা দেখি যে তোমাদের হিসাবের সাথে এবার আমার যে হিসাবটি আছে সেটি আসলে মিলেছি কতটুকু। তাহলে বুড়িমা কয়টি স্বর্ণমুদ্রা পাবে আমরা যদি একটু মুখে মুখে হিসাব করি। এই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কি, আমাদেরকে জানতে হবে বশির আসলে রাজদরবার থেকে কতটি স্বর্ণমুদ্রা পুরস্কার পেয়েছিল। বশির কয়টি পেয়েছিল? 100টি। হ্যাঁ, ঠিক বলেছ যে বশির 100টি স্বর্ণমুদ্রা পেয়েছে। তাহলে বুড়িমাকে কয়টি দিতে হবে? বলা হয়েছিল বুড়িমা তার 10 ভাগের 1 ভাগ নেবে, তাই তো? তাহলে বশির যে পুরস্কার, অর্থাৎ তার 100 যে স্বর্ণমুদ্রা ছিল সেই 100 স্বর্ণমুদ্রার 10 ভাগের 1 ভাগ। তাহলে কয়টি হয়? তাহলে স্বর্ণমুদ্রাকে তোমরা 10টি ভাগে ভাগ করো এবং তার একটি অংশ বুড়িমার অংশের জন্য রেখে দাও। তার মানে বুড়িমার অংশে কয়টি পাবে নিশ্চয়ই তোমরা হিসাব করতে পেরেছ এবং বুঝতে পেরেছ। ঠিক একইভাবে মুচি কয়টি পেল? তাহলে মুচির অংশ হিসাব করে ফেলি। একইভাবে কামার কয়টি পেল? একইভাবে হিসাব করে ফেলি। এবং অবশেষে বশিরের কাছে কয়টি স্বর্ণমুদ্রা পাবে সেটি হিসাব করবে কিভাবে? সেটি হিসাব করবে তাহলে বুড়িমা, মুচি এবং কামারকে যেই যতগুলি স্বর্ণমুদ্রা দিল সবগুলি যোগ করে বশির যতগুলো স্বর্ণমুদ্রা রাজদরবার থেকে পেয়েছিল সেখান থেকে তাদেরগুলি বাদ দিলেই অবশিষ্ট থাকবে কার কাছে? বশিরের কাছে। আশা করি তোমরা বিষয়টি হিসাব কিভাবে করবে সেটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা হিসাবটি দেখে নিই কিভাবে আমরা হিসাব করলাম। হিসাবটি হচ্ছে বুড়িমা পাবে, যেহেতু স্বর্ণমুদ্রা ছিল 100টি, সে পাবে 10 ভাগের 1 ভাগ। তাহলে লিখতে হবে 100 এর 10 ভাগের 1 অংশ। এটিকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আমরা লিখব 10 গুণন 10 ভাগের 1। এটিকে যদি আমরা হিসাব করি, লক্ষ্য করো আমরা 10 10-এ কত পেলাম? 100। তার মানে 10 একে 10। তার মানে 10টি স্বর্ণমুদ্রা পাবে কে? বুড়িমা। একইভাবে যদি আমরা হিসাব করি, মুচি পাবে সে একই হিসাব। তাহলে মুচি কি? 100 এর 10 ভাগের 2 অংশ, অর্থাৎ এটাকে যদি গুণ আকারে লিখি আমরা পাবো 100 গুণ 10 ভাগের 2 ভাগ। আমরা যদি একটু হিসাবটা কাটাকাটি হিসেব করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি এই হিসেবে কত? আমরা পাচ্ছি এখানে 10 দিয়ে যদি 100কে ভাগ করি 10 10-এ 100। এবার যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 10 গুণন 2 অর্থাৎ 20 বা 20টি স্বর্ণমুদ্রা পাবে। একইভাবে আমরা যদি এবার হিসাব করি কামার পাবে কত, তাহলে কামারের পাওয়ার কথা, কামার চেয়েছিল কত অংশ? সে চেয়েছিল যা মুদ্রা পাবে তার 5 ভাগের 1 ভাগ। তাহলে 100 এর 5 ভাগের 1 অংশ, এটিকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে 100 গুণন 5 ভাগের 1 ভাগ। নিশ্চয় বুঝতে পারছ। এবার যদি আমরা একটু এটা লঘিষ্ঠকরণ করি তাহলে 5 দিয়ে যদি উভয় লব এবং হরকে ভাগ করি তাহলে 5 20-এ কত হয়? 100। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 20-কে কত? 20 বা 20 যেটি বলি আমরা, তাহলে আমরা পেলাম কত? 20টি স্বর্ণমুদ্রা। তাহলে তোমরা নিশ্চয়ই এইভাবে হিসাবগুলি করেছ এবং দেখো। তাহলে এবার এটি হলো প্রথম প্রশ্নের উত্তর, এটি দ্বিতীয় এবং এটি তৃতীয় প্রশ্নের উত্তর গেল। এবার চতুর্থ প্রশ্নের উত্তর কি? প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল যে বশিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণমুদ্রা। তাহলে আমি বলেছিলাম যে তাদের যারা যে বুড়িমা, মুচি এবং কামার যে কয়টি স্বর্ণমুদ্রা পেল সেগুলো যোগ করে রাজদরবার থেকে যে 100টি স্বর্ণমুদ্রা পেয়েছিল সেখান থেকে বাদ দিলেই পাওয়া যাবে কার? অবশিষ্ট বশিরের কয়টা থাকলো। তাহলে বশির পাবে কয়টি? তাহলে নিশ্চয়ই বশির পাবে 100 বিয়োগ, তার মানে বুড়িমার স্বর্ণমুদ্রা, মুচির স্বর্ণমুদ্রা এবং কামারের স্বর্ণমুদ্রার সমষ্টি। এবার যদি আমরা 100 তাহলে যোগ করি তাহলে পাচ্ছি 50। তাহলে এবার যদি 100 থেকে 50 আমরা বাদ দেই তাহলে আমরা পাচ্ছি কয়টি? 50টি স্বর্ণমুদ্রা। তার মানে বশির পাবে 50টি স্বর্ণমুদ্রা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হিসাবটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদেরকে কিন্তু এখন
এই একই হিসাবে স্বর্ণমুদ্রা কিন্তু তোমাদেরকে ভাগ করতে হবে। সেটি কেমন? সেটি হচ্ছে একক কাজ হিসাবে এবার আমি তোমাদেরকে কিছু কাজ দেব, সেই কাজটি কিন্তু তোমরা এই হিসাবটি অনুসারেই কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে চলো তোমাদের জন্য কি একক কাজ রয়েছে সেটি দেখি। তোমাদের জন্য একক কাজ হচ্ছে, রাজা যদি বশিরকে 500টি স্বর্ণমুদ্রা দিতেন, তাহলে বশিরের কাছে সর্বশেষ কয়টি স্বর্ণমুদ্রা থাকবে সেটি কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেটি তোমরা কিভাবে নির্ণয় করবা? আগের অঙ্কটি যেভাবে আমরা করলাম হিসাবটি, এটিও ঠিক একইভাবে হিসাব করে ফেলো। ঝটপট হিসাবটি শেষ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে সমস্যাটির সমাধানে সময় দিবেন, প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন এবং সবাই যেন সমস্যাটি সমাধান করি সেই দিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সমস্যার সমাধান করে ফেলেছ। এবার তোমরা চলো, যে হিসাবটি তোমরা করলা আমি তোমাদের জন্য হিসাবটি করে রেখেছি, হিসাবটি তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে বুড়িমা পাবে কত? আগের হিসাবই, শুধু এখানে 100 জায়গায় দেখো আমরা কত দিয়েছি, 500 দিয়েছি। এবার যদি আমরা 500 দিয়ে একটু হিসাব করি, তাহলে এখন এখানে আমরা 500 গুণন 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা যদি এখানেও কাটাকাটি করি তাহলে পাচ্ছি কত? 50। অর্থাৎ আমরা যদি এখানে কাটি 5 10 50, 0 একটা চলে গেল, তাহলে দেখো আমাদের হলো এবার পাবে কয়টি? 50 গুণন 1 মানে হচ্ছে 50টি স্বর্ণমুদ্রা। একইভাবে তাহলে এবার মুচির যে স্বর্ণমুদ্রা পাবে সেটির হিসাবও আমরা দেখে ফেলি। তাহলে মুচি পেয়েছে কয়টি? 500 এর 10 ভাগের 2 অংশ, অর্থাৎ এটিকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে লিখতে পারবো এইভাবে, এবং এটিকে যদি আমরা হিসাব করি তাহলে পাবো মোট 100টি স্বর্ণমুদ্রা। একইভাবে যদি তোমরা কামারেরটাও হিসাব করো, কামার দেখো কত পাবে? তাহলে 500 এর কত? 5 ভাগের 1 অংশ, তার মানে 500 গুণন 5 ভাগের 1 অংশ। এবার যদি এটিকে আমরা যদি হিসাব করি, সেই একইভাবে কাটাকাটি করে এখানে পাবো কত? 100। এখানে কিন্তু কাটলে পাবো আমরা 100, তার মানে 100কে 100টি স্বর্ণমুদ্রা। আশা করি তোমাদের হিসাবের সাথে আমার হিসাবটি কিন্তু মিলে গেছে এবং তোমরা একইভাবে করেছো। তাহলে অবশিষ্ট কার কাছে থাকলো? বশিরের কাছে, তাই না? তাহলে বশিরের কাছে অবশিষ্ট থাকবে কি? তাহলে এবার আমরা কি করব? তাহলে এবার আমরা করব 500 থেকে বুড়িমা, মুচি এবং কামারের যে স্বর্ণমুদ্রাগুলি পেল সেগুলো যোগ করে 500 থেকে কি করব? আমরা বাদ দিয়ে দেব। তাহলে সেভাবে চলো করি। তাহলে 500 বিয়োগ 50 যোগ 100 যোগ 100, অর্থাৎ 500 বিয়োগ আমরা যোগফল পাচ্ছি কত? 250। আমরা 250 এখানে বাদ দিব। 500 থেকে যদি 250 বাদ দেই তাহলে আমাদের থাকছে 250টি স্বর্ণমুদ্রা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে হিসাব আমরা করলাম এতক্ষণ, তোমরা ঠিক একইভাবে হিসাবটি করেছো এবং এই হিসাবটি তোমরা এখন 500 জায়গায় তোমরা আরও বিভিন্ন সংখ্যা দিয়ে হিসাব করো। যেমন হতে পারে 500 জায়গায় তোমরা এখন দিতে পারো 200টি, হতে পারে 300টি, হতে পারে 400টি। এই সংখ্যা, মুদ্রা সংখ্যা পরিবর্তন করে তোমরা এই হিসাবটি অন্তত 3-4 বার অনুশীলন করো। তাহলে যে অংশ কিভাবে আমরা সম্পদ বা অংশ কিভাবে ভাগ করতে হয় সেই হিসাবটি কিন্তু তোমরা শিখে যাবে। তাহলে তোমরা এবার সংখ্যা পরিবর্তন করে হিসাবটা করতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের সেশন। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।